সেটার আগে আর একটা আছে কুর্তা জুকুস্কি বলে, সেইটা দেখছি দাদা। হ্যাঁ, ফার্স্টে এই থিওরেমটা করাচ্ছি। কুর্তা জুকুস্কি থিওরেম, কুর্তা জুকুস্কি থিওরেমটা ব্লাসিয়াস থিওরেমের হেল্প নিয়ে হবে। এখন ব্লাসিয়াস থিওরেমে আমি সিলিন্ডারটা সার্কুলার টাইপে নিয়েছিলাম। ব্লাসিয়াস থিওরেমে সিলিন্ডারটা সার্কুলার টাইপ। সেই ব্লাসিয়াস থিওরেমে সিলিন্ডারটা সার্কুলার টাইপ নিয়ে সেইখান থেকে সেই সিলিন্ডারের উপর থ্রাস্ট ক্যালকুলেশন করেছিলাম। একইভাবে এখানে এই কুর্টা-জুকুস্কি থিওরেমে সিলিন্ডারটা যে সার্কুলারই নিতে হবে তা নয়, সার্কুলার নিয়ে হয়, কিন্তু ওই টাইপের যদি কিছু হয়, যেমন আমি যদি বলি জাহাজকে তো সার্কুলার সিলিন্ডার বলতে পারবে না, কিন্তু জাহাজের উপর কন্টিনিয়ামের একটা থ্রাস্ট আছে, তাহলে সেই ক্ষেত্রে কি করে বার করবো? এই কুর্টা-জুকুস্কি থিওরেমটা হচ্ছে ওইসব মানে সিলিন্ডার কিন্তু বাট নট প্রপার সার্কুলার সিলিন্ডার, সেই জিনিসগুলো থ্রাস্ট বার করতে সাহায্য করবে। বলছে কি, when a cylinder of any shape is placed in a uniform stream of speed u, প্রথম লাইনই বুঝতে পারছো যে when a cylinder of any shape, যে কোনো শেপের সিলিন্ডার is placed in a uniform stream of speed u, the resultant thrust on the cylinder is a lift magnitude rho ku per unit length and is perpendicular to the stream, where k is the circulation around the cylinder and rho is the density of the liquid. এইটা হচ্ছে থিওরেমের স্টেটমেন্ট। এইটা হচ্ছে স্টেটমেন্ট। কুর্টা-জুকুস্কি থিওরেমটা দেখো, ওটা একেবারে একটুখানি কি বলবো, ধরাধরি করে এটা প্রমাণ, যেমন সেই নিম্নে থমসন সার্কেল থিওরেম, অনেকটা এটা এই টাইপই, যে আমি এইখানে পুরোপুরি অ্যানালিটিক্যালি এর প্রমাণ নেই, কারণ তুমি বুঝতে পারছো তো যে আমার বডিটা যখন সার্কুলার সিলিন্ডার তখন আমি অতি সহজে ক্যালকুলেশন করতে পারি, কিন্তু সার্কুলার সিলিন্ডার না হয়ে যখনই বডিটা সিলিন্ডার বাট নট সার্কুলার, তখন কিন্তু ওর একটা কাছাকাছি ক্যালকুলেশন আনতে পারবে। তো সেই কাছাকাছি ক্যালকুলেশনটা কিভাবে আনা হচ্ছে দেখো, তো প্রথমে let there be a fixed cylinder in a uniform stream of speed u, যে ধরে নিচ্ছি যে সিলিন্ডারটা ফিক্সড সিলিন্ডারটা কোথায় আছে, একটা ইউনিফর্ম স্পিডে, যার স্পিড হচ্ছে u, and let the direction of the motion makes angle alpha with x axis। এই যে ফিগারে দেওয়া আছে দেখো যে আলফা অ্যাঙ্গেলে এই যে ইউটা আলফা অ্যাঙ্গেলে, আচ্ছা তোমাদের মনে আছে ইউটা যদি এক্স অ্যাক্সিসের সঙ্গে প্যারালাল হতো, এই ইউনিফর্ম স্ট্রিম ইউটা যদি এক্স অ্যাক্সিসের সঙ্গে প্যারালাল হতো, তার জন্য কমপ্লেক্স ভেলোসিটি পোটেনশিয়াল কত বার করেছিলাম, জেড, মানে পজিটিভ হলে মাইনাস হয় আর নেগেটিভ হলে প্লাস হয়। আমি জাস্ট এমনি বলছি আর কি।
আচ্ছা, ওইখানেতেই আর একটা প্রবলেম ছিল, দেখবে ওই 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 যে জায়গাতে এগুলো করা আছে, যে যদি ওই অ্যাঙ্গেল প্যারাল দিয়ে অ্যাঙ্গেল দিয়ে, তাহলে অ্যাঙ্গেল দিয়ে হলে সেক্ষেত্রে মনে আছে কমপ্লেক্স পোটেনশিয়ালটা কেমন হবে? ইউজে ই টু দি পাওয়ার মাইনাস আই আলফা। yes, uz e to the power minus I alpha. ভেরি গুড, ভেরি গুড। তাহলে দেখো তোমার এই জিনিসটা লাগবে এখানে। এই পর্যন্ত হলো। অলসো ডেট কে বি দা সার্কুলেশন রাউন্ড দা সিলিন্ডার, কে সার্কুলেশন রাউন্ড দা সিলিন্ডার। তাহলে আমার সিলিন্ডার দিয়ে কি কি যাচ্ছে? প্রথমে ইউ ভেলোসিটিতে আলফা অ্যাঙ্গেলে স্ট্রিং, তার জন্য কমপ্লেক্স পোটেনশিয়াল ইউজেড ই টু দি পাওয়ার মাইনাস আই আলফা। তারপরে হলো কি, যে আমার কে সার্কুলেশনের সার্কুলেশন কে বি দা সার্কুলেশন রাউন্ড দা সিলিন্ডার, তাহলে তার জন্য আই কে বাই 2 পাই লগ জেড। সেই জিনিসগুলো এখানে লেখা আছে। দেন দা কমপ্লেক্স পোটেনশিয়াল ডিউ টু দা ইউনিফর্ম স্ট্রিং ইজ ইউ ই টু দি পাওয়ার মাইনাস আলফা জেড। Now the complex potential at any point j due to the circulation about a surface cylinder is I k by 2 pi dot z. এখন এই দুটো জিনিস কনফার্ম, কিন্তু এর বাইরেও যেটা হবে, the presence of the, এবার দেখো এখানে বোঝো, আমার যদি সার্কুলার সিলিন্ডারটা ইন্ট্রোডিউস করা হতো পুরোপুরি, তাহলে সার্কুলার সিলিন্ডারটা ইন্ট্রোডিউস করলে আমি একেবারে কমপ্লেক্স পোটেনশিয়াল মিলনে থমসন সার্কেল থিওরেম অনুযায়ী কি পেয়ে যেতাম? এফ জেড প্লাস এফ বার এ স্কয়ার বাই জেড। কিন্তু এখানে সরাসরি সার্কেল হচ্ছে না, তাই ওই থিওরেমটাকে সরাসরি কাজে লাগাতে পারছি না। হ্যাঁ, the presence of the cylinder produces a disturbance and the disturbance can be written in the form এটা a by z plus b by z square। এইখানটাই বোঝো, যে বললাম না প্লাস ডট ডট দিয়ে করা আছে। দেখো যে আমার যখন সার্কুলার সিলিন্ডার, দা প্রেজেন্স অফ দা সিলিন্ডার, সার্কুলার সিলিন্ডার যদি হতো, তাহলে সরাসরি মিলনে থমসন সার্কেল নিয়ে আমি তার কমপ্লেক্স পোটেনশিয়াল বার করে দিতে পারতাম। কিন্তু যেহেতু এখানে সার্কুলার সিলিন্ডার নয়, তাই আমার এইখানে সার্কুলার ওই সিলিন্ডারটার জন্য যে কমপ্লেক্স পোটেনশিয়ালটা আসবে, সেই কমপ্লেক্স পোটেনশিয়ালটার চেহারাটাকে এ বাই জেড প্লাস বি বাই জেড স্কয়ার এই টাইপের ধরা হচ্ছে। এখন তুমি যদি বলো এই টাইপের কেন ধরা হচ্ছে, এর পিছনে কি কোনো যুক্তি আছে? এর পিছনে কি যুক্তি আছে? আমি এ জেড প্লাস এ জেড, আমি জেডটাকে নিচেই নিচ্ছি কেন? এ ইন্টু জেড প্লাস বি জেড স্কয়ার প্লাস ডট ডট যদি এরকম নিতাম তাহলে কি হতো? দেখো ওই রকম নিলে আমার যখন এইখানে একটা লাইন লেখা আছে, দেখো as the disturbance due to the presence of cylinder vanish at infinity, ইনফিনিটিতে আমি যদি একটা প্লেন ওই আকাশের উপর দিয়ে যাই, প্লেন আকাশের উপর দিয়ে যাচ্ছে, সে ওইখানে কাছাকাছি, সেই প্লেনটা যাওয়ার জন্য ওর কাছাকাছি যদি কেউ থাকে, তাহলে সে একটা ডিস্টারবেন্স, বাতাসের একটা ডিস্টারবেন্স প্লেনটা যাওয়ার জন্য অনুভব করবে। কিন্তু ওইখানে প্লেন গেল আর তুমি এই ঘরের মধ্যে এইখানে আছো, তার জন্য কি কোনো ডিস্টারবেন্স ফিল করবে? অ্যান্সার হচ্ছে নো। তা সেই জন্য মানে পোটেনশিয়ালটাকে এ বাই জেড প্লাস বি বাই জেড স্কয়ার প্লাস ডট ডট এই টাইপের নেওয়া হয়, ডট ডট দিয়ে আর কোনো টার্ম নেওয়া হয় না। তুমি বলবে শুধু এ বাই জেড নিতে পারতাম তো। দেখো শুধু এ বাই জেড নিলে একেবারে জেড এর লিনিয়ার মানে একটাই টার্ম, কেমন একটা দেখতে লাগে। সেই জন্য দুটো টার্ম নিয়ে, যাতে আমরা অ্যাপ্রক্সিমেশনটা আরো ভালো হয়, মানে তুমি প্লাস সি বাই জেড কিউব এই টাইপেরও নিতে পারবে, কিন্তু তাতে ক্যালকুলেশনটা আরো জটিল হয়ে যাবে। তাহলে আমি কিন্তু thus the resultant complex potential at a great distance from the origin is এটা w সমান u z আলফা i get 2 pi log z a by z plus b by z স্কয়ার প্লাস ডট ডট দিয়ে এখনো টার্মটা রেখে দেওয়া হচ্ছে, ছেড়ে দেওয়া হচ্ছে। তাহলে এক নম্বর ইকুয়েশনটা কি দাঁড়ালো ভেবে দেখো। এক নম্বর ইকুয়েশনটা হলো কি, যে আমি যদি সার্কুলার সিলিন্ডার
করতাম, তাহলে কিন্তু কে যদি সার্কুলেশন হতো, তাহলে কমপ্লেক্স পোটেনশিয়াল ডাব্লিউ কিন্তু আগে তুমি এক্সাক্ট বার করেছো, এক্সাক্ট বার করেছো, নিশ্চয়ই মনে আছে, এক্সাক্ট বার করেছো। কিন্তু এইখানে সিলিন্ডারটা সার্কুলার দাঁড়িয়ে একটা বলতে পারো আরবিটারি শেপ কল্পনা করা হচ্ছে, তাহলে তার জন্য এই টাইপের এই জিনিসটা নেওয়া হলো। এবার আমি যদি ব্লাসিয়াস থিওরেম কাজে লাগাই, ব্লাসিয়াস থিওরেমে হ্যাঁ চেহারাটা ধার করা হচ্ছে যে এক্স আর ওয়াই যদি এক্স মাইনাস আই ওয়াই সমান আই রো বাই 2 পাই ইন্টিগ্রেশন অফ সি ডিডাব্লিউ বাই ডিজেড, এটা ব্লাসিয়াস থিওরেম 2 নম্বর ইকুয়েশনটা, 2 নম্বর ইকুয়েশন where C is the boundary of the cross section of the circle. তাহলে x মাইনাস আই ওয়াই সমান এটা স্কয়ার ডিজেড হলো, দেখো এইটা স্কয়ার ডিজেড। আমি এইটাকে সহজ করে ক্যালকুলেশন করার জন্য কিভাবে সাজানো হচ্ছে দেখো, জেড গুলো সব নিচেই আছে, জেড জেড স্কয়ার জেড কিউ নিচেই আছে। তাহলে আমার যদি এই জিনিসটাকে স্কয়ার করলে, এ তো ডট ডট দিয়ে টার্ম গুলো আছে, বাদ হয়নি, এই মাইনাস 2d বাই জেড কিউ, তারপরে আরো টার্ম আছে, বুঝতেই পারছো। তাই স্কয়ার করে আমি এইটাকে আই রো বাই 2, এই যে আই রো বাই 2 টা ক্লাসিয়াস থিওরেমে যেটা কনস্ট্যান্ট টার্ম ইন্টিগ্রেশনের বাইরে সেটা লিখেছি, এই এই চেহারাটাকে যে সমান 0 থেকে ইনফিনিটি সি জে জেড টু দি পাওয়ার জেড ডিজেড 3 নম্বর ইকুয়েশনে সাজিয়ে লিখলাম, একবারে ইনফাইনাইট টার্মের সিরিজ হিসেবে সাজিয়ে লিখলাম, ইনফাইনাইট টার্মের সিরিজ হিসেবে সাজিয়ে লিখলাম। কেন লিখলাম? যাতে করে অতি সহজে কোসি থিওরেম বা কোসি রেসিডিউ থিওরেম দিয়ে ইন্টিগ্রেশনটা করতে পারি, সেই জিনিসটা মাথায় রেখে। তো বুঝতেই পারছো 3 নম্বরে এই যে সাম জে ইকুয়াল টু 0 থেকে ইনফিনিটি, জে এর মান 0 বসালে সি 0 হবে, মানে ইন্ডিপেন্ডেন্ট অফ জেড হবে, সি 0 মানে এর কোফিশিয়েন্টটা কত হচ্ছে, জেড 0 কোফিশিয়েন্ট হচ্ছে, তাকে দেখো জেড টু দি পাওয়ার 0 মানে 1, তার কনস্ট্যান্ট টার্ম সি 0। তাহলে বলো তো 3 নম্বরে কনস্ট্যান্ট টার্ম সি 0 হলে এই যে তুমি তার আগের লাইনটা ভেঙে, তার আগের লাইনটা ভেঙে যেটা করছো, তার আগের লাইনটাতে কনস্ট্যান্ট টার্ম কি আছে, সব জেড এর ফাংশন, শুধুমাত্র ইউ ই টু দি পাওয়ার মাইনাস আই আলফা। আচ্ছা, ওর উপরে স্কয়ার চলে আসবে, তাহলে ইউ স্কয়ার ই টু দি পাওয়ার মাইনাস 2i আলফা, এটা হবে কনস্ট্যান্ট টার্ম এইখানে, সেই জন্য এইখানে c0 সমান ইউ স্কয়ার ই টু দি পাওয়ার মাইনাস 2i আলফা। হ্যাঁ, একইভাবে c1 টা বুঝতে পারলে, c1 টা মানে কার কোফিশিয়েন্ট, 1 বাই জেড এর কোফিশিয়েন্ট, c1 টা হচ্ছে 1 বাই জেড এর কোফিশিয়েন্ট। দেখো এখানে 1 বাই জেড এর কোফিশিয়েন্ট কোন টার্মটার সঙ্গে আসবে, ফার্স্ট দুটো টার্মের প্রোডাক্ট, 2 ইনটু এই ফার্স্ট দুটোটার প্রোডাক্ট, এই যে 1 বাই জেড আছে, তার মানে ইউ ই টু দি পাওয়ার আই আলফা আই কে বাই 2 পাই, ইউ ই টু দি পাওয়ার আই আলফা আই কে বাই পাই, এই 2 2 কেটে যাচ্ছে, যে 2 একটা আসবে পাই, c1 এরকম হবে, এইভাবে c2 হবে, এইভাবে c2 হবে, c0 c1 c2 ডট ডট দিয়ে c3 c4 এরকম ভাবে চলতো। c3 তে কি আসতো 1 বাই জেড স্কয়ার, c4 এ 1 বাই c4 এ 1 বাই জেড কিউব, এই ধরনের টার্মগুলো পরপর চলে আসে। এখন দেখো বলেছি তো কোসি থিওরেম বা কোসি রেসিডিউ থিওরেম কাজে লাগিয়ে প্রবলেমটা করব। কোসি থিওরেম অনুযায়ী আমি যখন ইন্টিগ্রেশন c0 ডিজেড করব, 0 হয়ে যাবে, c0 তো কনস্ট্যান্ট টার্ম। কোসি থিওরেম অনুযায়ী c0 যখন করছি ইন্টিগ্রেশন 0 হয়ে যাচ্ছে,
আবার যখন অলসো ফ্রম কোসি ইন্টিগ্রাল ফর্মুলা ইন্টিগ্রেশন অফ c1 z dz সমান 2 pi I c1 কেন হবে বলো তো? অ্যানালিটিক হয়ে যাচ্ছে। না, পুরো যুক্তিটা আমাকে বলো। ইন্টিগ্রেশন অফ c1 z dz সমান 2 pi I c1 কেন হচ্ছে? ওইটা স্যার ওটা অরিজিনে তো স্যার ওটা 0 পয়েন্ট অ্যানালিটিক হচ্ছে, সেই কারণে ওই 0 মানটা হবে পয়েন্টে 2 পাই বাই সিঙ্গুলারিটি, f0। 0 পয়েন্টে সিঙ্গুলারিটি হচ্ছে ফাংশনটার। তাহলে গতকালই বারবার বলছিলাম কোসি ইন্টিগ্রাল ফর্মুলা f অফ a সমান 1/2 পাই i ইন্টিগ্রেশন অফ কত ছিল? ইন্টিগ্রেশন অফ c fz বাই z মাইনাস a dz। এইখানে a হচ্ছে c এর ভিতর যে কোনো পয়েন্ট, আমি এখানে সেই পয়েন্টটা কি নেবো? অরিজিন নেবো, মানে 0 নেবো, অরিজিন মানে 0। আর fz ফাংশনটাকে কি নেবো? fz ফাংশনটাকে নেবো এই যে c1 নাও, fz সমান c1। তাহলে f অফ 0 সমান কত হবে? f অফ 0 সমান c1 ই হবে। তাই এখানে লেখা হয়েছে ইন্টিগ্রেশন অফ c1 z dz সমান 2 পাই i c1। c1 এর ভ্যালুটা বসিয়ে দিয়েছে দেখো, দিয়ে মাইনাস 2 পাই ই টু দি পাওয়ার মাইনাস i আলফা। এইবারে যখন c2 টাকে ইভালুয়েট করবে, এই যে c2 বাই z স্কয়ার, তখন কোসি ইন্টিগ্রাল ফর্মুলারই ডেরিভেটিভটাকে কাজে লাগাবো। কোসি ইন্টিগ্রাল ফর্মুলা ডেরিভেটিভটাকে কাজে লাগালে এখানে 0 পয়েন্টটা সিঙ্গুলারিটি পয়েন্ট। তাহলে কোসি ইন্টিগ্রাল ফর্মুলা ডেরিভেটিভের কাজে কিভাবে লাগাবো একটু বলো তো? কালকেই তো এগুলো করা লাগবো। আর এটা জেড স্কয়ার মানে কি? জেড স্কয়ার যেটা, আর তার মানে জেড মাইনাস 0, জেড মাইনাস 0 তার হোল স্কয়ার, জেড মাইনাস 0 তার হোল স্কয়ার। তাহলে তুমি এই ইন্টিগ্রেশনটা করার জন্য, এই ইন্টিগ্রেশনটা করার জন্য f অফ x সমান কি ধরবে? f অফ x সমান c1 ধরলেই তো হয়ে গেল। এই প্রবলেমটা করার জন্য f অফ x সমান c2। তাহলে এখানে ডেরিভেটিভের ফর্মুলাতে f ড্যাশ a হবে, তাই নাকি? f ড্যাশ 0 হবে, f ড্যাশ 0 সমান ফ্যাক্টোরিয়াল 1/2 পাই i ইন্টিগ্রেশন অফ c, ইন্টিগ্রেশন অফ c fz বাই z মাইনাস 0 তার হোল স্কয়ার dz। এখন fz তো কনস্ট্যান্ট, তাহলে f ড্যাশ 0 সমান 0 হয়ে যাবে। তাই আমার এই ইন্টিগ্রেশনটা 0 হয়ে যাচ্ছে। একইভাবে z3 cj z3 সেটাও 0 হবে, cj z4 সেটাও 0 হবে। সেই জন্য সংক্ষেপে লেখা আছে ইন্টিগ্রেশন অফ c cz বাই z z dz সমান 0 ফর j ইকুয়াল টু ডট ডট। তাহলে ইনফাইনাইট সংখ্যক টার্ম নিলেও সব টার্মই 0 হয়ে যাচ্ছে একটা টার্ম ছাড়া। সুতরাং x মাইনাস আই ওয়াই, এই যে মানগুলো সব বসিয়ে দিলে, এই যে x মাইনাস আই ওয়াই সমান 3 নম্বর ফর্মুলায় i রো বাই 2 পাই, একমাত্র থাকছে c1 বাই z, c1 বাই z। এই দেখো মানটা বসিয়ে দিয়েছে, x মাইনাস c1 বাই z মানটা বসিয়ে দিয়ে এই কোয়ান্টিটিটা এসেছে। ই কে সাইন কসে ভেঙে নিয়েছি, সাইন কসে ভেঙে নিয়েছি। তাহলে এইখান থেকে ক্যাপিটাল এক্স ওয়ান রো ইউ কে সাইন আলফা, ক্যাপিটাল ওয়াই ওয়ান রো ইউ কে কস আলফা। তো এখানে একটা মাইনাস চিহ্ন হবে, মাইনাস চিহ্ন হবে, এখানে মাইনাসটা দেখো তো, এই একটা মাইনাস, এই একটা মাইনাস, তাহলে মাইনাস হবে, এটাতে মাইনাস হবে, আর এটাতে মাইনাস মাইনাস প্লাস, ঠিকই আছে তো, কোনো সমস্যা নেই। আচ্ছা এটা মাইনাস, মাইনাস কোথায় আছে? কস আলফাতে, এই যে কস আলফা, এটা আছে মাইনাস, এই যে তার জন্য স্যার আর এটা আই স্কয়ার মানে মাইনাস, আবার এই মাইনাস মাইনাস প্লাস,
তাহলে একটা মাইনাস হয়ে যাচ্ছে, তাই তো এখানে একটা মাইনাস হবে, মাইনাস রো ইতে সাইন আলফা হবে। তাহলে রিয়েল আর ইমাজিনারি পার্ট এটা x ইকুয়াল টু মাইনাস প্লাস। তাহলে here is the resultant plus x সমান root over x square plus x plus 1 root 2, which act at right angle to the direction of uniform skew। কারণ এখানে আলফাটা পাই বাই 2 হয়ে গেছে, এই আলফাটা পাই বাই 2, এটাই হচ্ছে ছেলেটা। কার কোথায় কি কোশ্চেন আছে বলো? স্যার ওই লিফট ম্যাগনিটিউড কথাটার মানে কি? হ্যাঁ, আচ্ছা লিফট ম্যাগনেটিক। দেখো প্রথমত তোমার এই যে রেজাল্টেন্টটা হলো রুট ওভার অফ এক্স স্কয়ার প্লাস স্কয়ার মানে রো কে কিউ। আচ্ছা, এখানে তো ইন্ডিপেন্ডেন্ট অফ আলফা which acts at right angle to the direction of uniform stream u। কেন এটা বলছি বলো? ভালো করে ভাবো। আমার রেজাল্টেন্ট হলো রুট ওভার অফ এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার সমান রো। যে বলেছে which act at right angle to the direction of uniform speed u। Thus, when a cylinder is inserted in a uniform speed u, superposed by এটা superposed uniform speed u, কমা হবে, কমা দিয়ে superposed by a circulation k, the cylinder experience a lift of magnitude rho kV। The lift depends on the uniform speed circulation and density। uniform speed circulation and density। আচ্ছা, এই যে ক্যাপিটাল এফ এর মানটা পেলে, সেই ভ্যালুতে, সেই জায়গাতে ক্যাপিটাল এফ এর যে মানটা পাচ্ছ, এখানে তাকিয়ে দেখো রো এ ক্যাপিটাল রেজাল্টেন্টটা আলফা আছে, অ্যানসার হচ্ছে নো। রেজাল্টেন্টটা আলফা নেই, তাহলে রেজাল্টেন্টটা আছে রো কে আর ইউ। রো মানে ডেনসিটি, কে মানে সার্কুলেশন, ইউ মানে ইনফরমেশন স্টেট। তাই এই লাস্ট লাইনটা এটা বলা আছে when a cylinder is inserted in a uniform speed superposed by a circulation k, the cylinder experiences a lift magnitude rho u। The lift depends on the uniform speed of the stream। কারণ হচ্ছে ইউ আছে, সার্কুলেশন কারণ হচ্ছে কে আছে, আর ডেনসিটি এটা হচ্ছে রো আছে। এইবারে আসছি রাইট অ্যাঙ্গেল which acts at the right angle to the direction of uniform speed। এই কথাটা কেন আসছে? হ্যাঁ, এই কথাটা কেন আসছে এইবারে সেটা এখানে ব্যাখ্যা করছি। দেখো তোমার এই যে ফিগারে, এই ফিগারে আলফা 0, রেজাল্টেন্ট সাজটা কোন দিকে হচ্ছে বলো? রেজাল্টেন্ট সাজটা কোন বরাবর হচ্ছে?
এক্স অ্যাক্সিস বরাবর আলফা 0 আলফা তো 0, তার মানে এক্স অ্যাক্সিস বরাবর হচ্ছে। ওকে, এক্স অ্যাক্সিস বরাবর হচ্ছে। আমার যদি কোনো ফোর্স রেজাল্টেন্ট ফোর্সটা এই যে সিলিন্ডারটা নিয়েছো, এই যে গোল সিলিন্ডারে একটা সার্কুলার সিলিন্ডার এইভাবে নিয়েছো, সরি একটা সিলিন্ডার এরকম নিয়েছো, তো এই সিলিন্ডারটা তাহলে দেখো ফোর্সটা হচ্ছে সরাসরি এক্স অ্যাক্সিস বরাবর, ওয়াই অ্যাক্সিস বরাবর কোনো ফোর্স নেই। রেজাল্টেন্ট ফোর্সটা এক্স অ্যাক্সিস বরাবর যদি হয় সেই তাকে তখন বলা হয় লিফট, আর ওয়াই অ্যাক্সিস বরাবর হলে তখন তাকে ড্রাগ। এক্স অ্যাক্সিস বরাবর হওয়ার জন্য তাকে বলা হচ্ছে লিফট। তুমি যেমন তুমি দেখো একটা জিনিস এখানে, যে সিলিন্ডারটাকে যদি কনসিডার করো, তো সিলিন্ডারের অ্যাক্সিসটা কোন দিক বরাবর নেওয়া হয়েছে বলো তো ছবি অনুযায়ী? সিলিন্ডারের অ্যাক্সিসটা কোন দিক বরাবর নেওয়া হয়েছে? সহজ কথাই মনে রেখে দেবে, যেহেতু ফোর্সটা আমার এক্স অ্যাক্সিস বরাবর হচ্ছে রেজাল্টেন্ট ফোর্সটা, সেই জন্য তাকে লিফট বলা হচ্ছে। আর যদি কোনো অ্যাঙ্গেল থাকতো, মানে আলফাটা যদি 0 না হতো, তাহলে ওখানে আলফা অ্যাঙ্গেলটা আর আলফা টার্মটা আসতো, তখন তাকে আর ওই লিফট বলা হতো, তখন তাকে আর লিফট বলা হতো।